নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গল্প বলতে বসে মনটা খুবই ভারাক্রান্ত। তার কারণ গত রবিবার আমরা হারিয়েছি সেই প্রবাদ প্রতিম শিল্পীকে। হ্যাঁ, আশা ভোসলে, যার গান ৮ থেকে ৮০ সবারই হয়তো খুবই প্রিয় ছিল। তাই আজকের গল্প আশাজিকে উৎসর্গ করে তার জীবনের কিছু ওঠানামার গল্প রইল আপনাদের জন্য। শ্বাস প্রশ্বাস থেমে গেলে মানুষের মৃত্যু হয়। তার কাছে সঙ্গীতই ছিল শ্বাস গ্রহণ করার সমতুল্য। হ্যাঁ, সে তো বটেই। সঙ্গীত চর্চার মধ্যে নিজের যাপনের সন্ধান পেতেন বর্ষিয়ান সঙ্গীত শিল্পী শ্রীমতী আশা ভোসলে। ৯০ বছর বয়সেও মঞ্চে টানা ৩ ঘন্টা পারফর্ম করেছিলেন তিনি। ভাবা যায়। রবিবার সকালে অসুস্থতার কারণে মারা গেলেন আশাজি, কিন্তু তার শ্বাস প্রশ্বাস, তার সঙ্গীত অমর হয়ে রইল। আশাজির কেরিয়ারের ঝুলিতে ছিল প্রায় ১২,০০০-এরও বেশি গান। সঙ্গীতে অবদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন। ২০০৮ সালে পেয়েছিলেন পদ্মভূষণ। তাছাড়া ১৯৯৭ সালে গ্র্যামির জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। আশাজির পেশাগত জীবন সাফল্যের আলোয় যতটা রঙিন, ব্যক্তিগত জীবন ছিল ততোধিক আঁধারময়। আশাজি তখন মাত্র ১৬ বছরের কিশোরী। তখনও তার সঙ্গীত জগতে অতটা পরিচয় ঘটেনি। তার ব্যক্তিগত সচিব গণপতরাও ভোসলের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। দুজনের বয়সের পার্থক্য ছিল প্রায় ২০ বছর। গণপতরাওয়ের সঙ্গে আশাজির সম্পর্ক মেনে নিতে পারেননি আশাজির পরিবার। পরিবারের অমতেই গণপতরাওকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আশা ভোসলে। ১৯৪৯ সালে গণপতরাওকে বিয়ে করেছিলেন আশাজি। কিন্তু বিয়ের পর বাপের বাড়ির সঙ্গে সম্পর্কে চিড় ধরতে থাকে সঙ্গীত শিল্পীর। গণপতরাও চাইতেন যে তিনি আশাজি যেন আর গান না করেন এবং বাপের বাড়ির সাথে কোনোভাবে সম্পর্ক না রাখুন তিনি। অন্যদিকে দিদি লতা মঙ্গেশকরের সঙ্গেও তা নিয়ে আশার বিবাদ লেগেই থাকত। এক সাক্ষাৎকারে আশাজি বলেছিলেন, লতা দিদি আমার সঙ্গে বহুদিন কথাও বলেননি। প্রেম করে বিয়ে করেছিলাম, কিন্তু সেই বিয়ে সুখের ছিল না। আমার শ্বশুরবাড়ি খুব রক্ষণশীল ছিল। এক গায়িকা তাদের বাড়ির পুত্রবধূ হয়েছে তা মেনে নিতে পারেননি কেউই। শ্বশুরবাড়িতে অধিকাংশ সময় মানসিক নির্যাতনের শিকার হতেন বলেও জানিয়েছিলেন আশাজি। গুঞ্জন শোনা গিয়েছিল আশার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন গণপতরাও নিজেও। নিজের সিদ্ধান্ত আশার উপর চাপিয়ে দিতেন তিনি। বহুবার হেনস্থার শিকার হয়েছিলেন আশাজি। সঙ্গীত শিল্পীর দাবি, দ্বিতীয় সন্তানের জন্মের পর পরিস্থিতি কিছুদিনের জন্য স্বাভাবিক হলেও তার জীবন আবার অন্ধকারে তলিয়ে গিয়েছিল। আশা ভোসলে তখন ৪ মাসের অন্তঃসত্ত্বা। তার সঙ্গে কন্যা সন্তান বর্ষা ভোসলে এবং পুত্র সন্তান হেমন্ত ভোসলে। পাশাপাশি কেরিয়ারের চরম ব্যস্ততা। সব মিলিয়ে আর পেরে উঠছিলেন না আশা। আশার জীবনীমূলক গ্রন্থ আশা ভোসলে আর লাইফ ইন মিউজিক থেকে জানা যায়, অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই সঙ্গীত শিল্পী। ভাবা যায়। অন্তঃসত্ত্বা অবস্থায় শ্বশুরবাড়ি ছেড়ে ২ সন্তানকে নিয়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলেন আশা ভোসলে। এরপর তৃতীয় তথা কনিষ্ঠ পুত্র সন্তান আনন্দ ভোসলের জন্ম দিয়েছিলেন। ৩ সন্তান এবং কেরিয়ার নিয়ে জীবন নতুনভাবে শুরু করেছিলেন। ১৯৬০ সালে গণপতরাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল তার। আশার জীবনে এক রাশ আলো নিয়ে এসেছিলেন তার পরবর্তী জীবন সঙ্গী। হ্যাঁ, ঠিক ধরেছেন, রাহুল দেববর্মন। পিয়া তু আব তো আজা, দম মারো দম, চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো, মেরা কুছ সামানের মতো হিন্দি গানের পাশাপাশি মহুয়ায় জমেছে আজ, মৌগো, চোখে চোখে কথা বলো, চোখে নামে বৃষ্টির মতো বহু কালজয়ী বাংলা গান সঙ্গীত প্রেমীদের
উপহার দিয়েছিলেন এই রাহুল আশা জুটি। সঙ্গীত জগতে রাহুল আশার জুটি ছিল বহুল চর্চিত। জনশ্রুতি, পেশাগত কারণে আলাপ হলেও আশার প্রেমে পড়ে গিয়েছিলেন রাহুল দেব বর্মন। বিয়ের জন্য বহুবার আশাকে নাকি সেধেও ছিলেন তিনি। অবশেষে রাহুলের প্রস্তাবে রাজি হয়ে 1980 সালে তাকে বিয়ে করেছিলেন আশা ভোসলে। গুঞ্জন শোনা গিয়েছিল, বিয়ের কয়েক বছরের মধ্যে মতাদর্শের পার্থক্য দেখা দিয়েছিল রাহুল এবং আশার। পাশাপাশি কেরিয়ারের ব্যস্ততার জন্যেও দুই সঙ্গীতশিল্পীর সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। তবে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা বজায় রেখেছিলেন দুজনে। 1994 সালে মারা গিয়েছিলেন রাহুল দেব বর্মন এবং স্বামীর মৃত্যুর পাশাপাশি দুই সন্তানের মৃত্যুর সাক্ষী থাকতে হয়েছিল আশাজিকে। কানাঘুষো শোনা যায়, আশাজির কন্যা বর্ষা নাকি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। 2008 সালে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। তারপর 2012 সালে আবার নিজেকে শেষ করার চেষ্টা করেছিলেন বর্ষা। সেবার আর তার মৃত্যুর মুখ থেকে ফিরতে পারেননি তিনি। 2012 সালে কন্যা সন্তানকে চিরতরে হারিয়ে ফেলেছিলেন এই প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী এবং কন্যার মৃত্যুর 3 বছরের মধ্যে আবার সন্তান বিয়োগ হয়েছিল আশাজির। ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তার জ্যেষ্ঠ পুত্র হেমন্ত। ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতেই মৃত্যু হয়েছিল তার। 2022 সালে প্রিয় লতা দিদির প্রয়াণে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন আশা ভোসলে। ব্যক্তিগত জীবনে বারবার আঘাত পেলেও সঙ্গীতকে কখনো ফিরিয়ে দেননি আশা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মানুষ যেমন শ্বাস নিলে বেঁচে থাকে, আমার কাছে সঙ্গীত হলো শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। তার যখন 90 বছর বয়স, তখন গানের অনুষ্ঠান করার জন্য গিয়েছিলেন দুবাইয়ে। টানা 3 ঘন্টা দুবাইয়ের মঞ্চে পারফর্ম করেছিলেন তিনি। রান্না করতে ভীষণ ভালোবাসতেন আশাজি। নিজের শখে পেশাদার রূপ দিতে 2002 সালে প্রথম রেস্তোরাঁ খুলেছিলেন তিনি। কম সময়ের মধ্যে সেই রেস্তোরাঁয় আন্তর্জাতিক স্তরে খ্যাতি পাওয়ার বিদেশের বিভিন্ন জায়গায় তার শাখা খোলা হয়েছিল। আগামী সেপ্টেম্বরে 93 বছর পূর্ণ হওয়ার কথা ছিল আশাজির, কিন্তু তার আগেই ঘটল ছন্দপতন। 1933 সালের 8ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। বাবার নাম দীননাথ মঙ্গেশকর। 1943 সালে মারাঠি ছবি মাঝা বালে চলাচল নাওবালা গান দিয়ে শুরু, আর 1948 সালে হিন্দি ছবি চুনারিয়াতে সাওয়ান আয়া গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ। সেই থেকে শুরু 8 দশকের দীর্ঘ কেরিয়ারে 20টিরও বেশি ভাষায় প্রায় 12,000-এরও বেশি গান গেয়েছেন তিনি। ও হাসিনা জুলফো বালির মতো গান যেমন গেয়েছেন, তেমনি দিল চিজ কিয়া হে মতো গজল ও বিভিন্ন ক্লাসিক্যাল গানও গেয়েছেন। লতা মঙ্গেশকর যে বছর প্লেব্যাক করা শুরু করলেন, মানে 1947 সালে, ঠিক তার পরের বছরই বোন আশার অভিষেক হয়। কিন্তু লতার আগমনে যে ঝড় উঠেছিল তাতে খানিকটা চাপা পড়ে গিয়েছিলেন আশা ভোসলে। লতার উল্টো দিকে শামসাদ বেগম, গীতা দত্ত, সুরাইয়ারা নিজেদের জায়গা ধরে রাখার চেষ্টা করছিলেন। ফলে ছোট বোনের দিকে খানিকটা তাচ্ছিল্যের সঙ্গেই তাকাচ্ছিলেন সুরকারেরা। 5-এর দশকের শুরুর দিকে আশা বুঝেছিলেন নায়িকার কণ্ঠ তার দিদিই হবেন, বা গীতা দত্ত। সুরাইয়া তো নিজেই নিজের কণ্ঠ, তাকে খুশি থাকতে হবে ভ্যাম্প বা নর্তকীর কণ্ঠ হয়ে। মনে করে দেখুন যে সিআইডি 1956 সালের ছবি লেকে পেহলা পেহলা প্যার গান দিয়ে আশাজির হিট হলেন, সেটাও কিন্তু নায়িকার গলায় নয়। সেই ছবিতেও নায়িকার কণ্ঠ ছিলেন গীতা দত্ত এবং শামসাদ বেগম। দিদির আলোয় যদি আশা ঢাকা পড়ে গিয়ে থাকেন, তবে পরোক্ষ দিদির জন্যই কিন্তু আশার জন্য একটি বড় দরজা খুলে গিয়েছিল। সেই দরজার নাম শচীন দেব বর্মন। পেইং গেস্ট ছবির পর একটি সাক্ষাৎকারে শচীন দেব বর্মন বলেছিলেন, লতাজিকে তিনি তারকা বানিয়েছেন। এই দম্ভ লতার ভালো লাগেনি। ফলে
শচীনের সঙ্গে তার কাজ করা বন্ধ হয়ে যায়। আর 5 বছর ব্যাপী তাদের এই ঠান্ডা যুদ্ধে লাভবান হয়েছিলেন আশা। छोड़ दो आंचल अब के बरस भेजो भैया को बाबुल कोई आया धड़कन कहती है जोलू में जले मेरा दिल। এর মতো গান আশাকে সাফল্য এনে দেয়। আর এস ডি বর্মনের ডিস্কোগ্রাফিতে আশা হয়ে ওঠেন নায়িকা, গীতা দত্ত পার্শ্ব চরিত্র। আসলে অপি নায়ারের ক্ষেত্রেও গীতা ধীরে ধীরে নেপথ্যে চলে যাচ্ছিলেন। দিদি লতার মতোই আশার কণ্ঠও ছিল চিকন, হাই পিচ, পেলব। কিন্তু একদিকে যেমন দিদির সাফল্যে আশা বুঝেছিলেন একই রকম গায়কী দিয়ে তিনি প্লেব্যাক দুনিয়া জয় করতে পারবেন না, অন্যদিকে তার প্রিয় গায়িকা গীতা দত্তকে অনুসরণ করা শুরু করেন। এতটা অনুসরণ যে তিনি একসময় গীতা কণ্ঠীও হয়ে যান। তবে গীতা দত্তর ব্যক্তিগত জীবনের ঝড় বা তার পেশাদারিত্বের অভাব একসময় অপি নাইয়ার বা এস ডি বর্মনের নেক নজর থেকে তাকে সরিয়ে দেয়। আশাজির কেরিয়ারের দুজন সুরকারের অবদান অনস্বীকার্য। এক হচ্ছেন নওসাদ এবং অন্যদিকে সি রামচন্দ্র। আশার রক অ্যান্ড রোল স্টাইলকে সি রামচন্দ্র প্রথম ব্যবহার করেন ইনামিনাডিকা গানে। শর্মিলা ঠাকুর, আশা পারেখ, রেখা, উর্মিলা মাতন্ডকর, করিশ্মা কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের বিভিন্ন সময়ের অভিনেত্রীদের কণ্ঠে গান গেয়েছেন তিনি। 2022 সালে তিনি শেষ হিন্দি সিনেমায় গান গেয়েছিলেন। 91 বছর বয়সে সাইয়া বিনা গান প্রকাশ করেন। এই গান তার প্রয়াত স্বামী তথা সঙ্গীত পরিচালক আর ডি বর্মনকে উৎসর্গ করেছিলেন তিনি। 1981 সালে তিনি উমরাও জান সিনেমায় গান গাওয়ার জন্য প্রথম জাতীয় পুরস্কার পেয়েছিলেন। 1988 সালে ইজাজত সিনেমার জন্য দ্বিতীয় জাতীয় পুরস্কার পান। এরপর 2000 সালে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পান তিনি। 2008 সালে পদ্মভূষণ পান। বয়সকে কখনো বাধা হতে দেননি তিনি। 90-এর দশক ও 2000 সালের দশকেও নতুন প্রজন্মের জন্য গেয়েছেন একাধিক হিট গান, যেরকম রঙ্গিলার 1995 সালের সিনেমার তনহা তনহা ও রঙ্গিলা রে, লাগান 2001 সালের রাধা कैसे न जले, प्यार तूने क्या किया 2001 সালের कम वक्त इश्क এবং লাকি 2005 সালের সিনেমার লাকি লিপস এদের মধ্যে উল্লেখযোগ্য। ৭৯ বছর বয়সে মাই 2013 সালের ছবিতে অভিনয়ের মাধ্যমে নতুন পরিচয় তৈরি করেন তিনি, যেখানে অ্যালজাইমার সংক্রান্ত একটি চরিত্রে, একটি মায়ের চরিত্রে বলা ভালো, অভিনয় করেন তিনি এবং চলচ্চিত্রের বাইরেও স্বাধীন সঙ্গীত এবং আন্তর্জাতিক সহযোগিতায় ছিলেন সমান সক্রিয়। গুলজার এবং রাহুল দেব বর্মনের সঙ্গে দিল পড়োসি হ্যায়, লেসলি লুইসের সঙ্গে জানাম সমঝা করো, আদনান শামীর সঙ্গে একাধিক কাজ উল্লেখযোগ্য তাঁর। উস্তাদ আলী আকবর খানের সঙ্গে লিগ্যাসি অ্যালবামের জন্য তিনি গ্র্যামি পুরস্কার পান এবং ইউ হ্যাভ স্টোলেন মাই হার্ট অ্যালবামের জন্য মনোনয়নও পান। মারাঠি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, পাঞ্জাবি সহ একাধিক ভাষায় গান গেয়ে তিনি গড়েছেন অনন্য নজির। বিপুল সংখ্যক রেকর্ডিংয়ের জন্য তার নাম ওঠে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। আশা ভোসলের আয়ের মূল উৎস ছিল তার রেস্তোরাঁ, যেটার আউটলেট দুবাই, আবুধাবি, বাহরেন, কুয়েত ইত্যাদির মতো জায়গায় আছে। মুম্বাইয়ের পেড্ডার রোডে আশা ভোসলের বাড়ি। নাম কি জানেন? নাম হলো প্রভু কুঞ্জ। তবে এটা কি জানেন, কেরিয়ার গড়ার প্রথম দিকে লতা মঙ্গেশকর যেখানে 500 টাকা করে পেতেন কোনো গানের জন্য, সেখানে আশাজিকে দেওয়া হতো 100 থেকে 150 টাকা, অর্থাৎ দিদির পারিশ্রমিকের মাত্র 20% পারিশ্রমিক ছিল তার। লতা মঙ্গেশকরের কাছে আগে গানের অফার আসতো, সেটা তিনি ফিরিয়ে দিলে সেই প্রস্তাব যেত তার বোনের কাছে। তার দিদি লতা মঙ্গেশকরও সুরের জগতে আর এক নক্ষত্র ছিলেন, এটা বলাই বাহুল্য। এক সময় দুই বোনের মধ্যে রেষারেষির গল্পও খুব চর্চিত হয়েছিল।
তবে পরে লতা মঙ্গেশকর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে নিজেরাই এই সমস্ত গল্প নিয়ে হাসাহাসি করতেন। আবার এও শোনা যায় এই দুই দিদি আর বোনের জন্য আরো বহু শিল্পী নাকি সেই সব সমস্ত সময় হারিয়ে গিয়েছেন অতল গহ্বরে। যাকে জীবনের অদ্ভুত সমাপতন, দুই বোনই একই বয়সে প্রয়াত হলেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আশাজিকে শ্রদ্ধা জানাই আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে। এমন শিল্পী হয়তো আর আসবে কিনা আমরা জানি না, বা আসলেও হয়তো অন্য রূপে আসবেন, হয়তো আশাজি হয়ে আসবেন না, কিন্তু হয়তো অনেক আশা কণ্ঠী ভবিষ্যতে আমরা পাবো। যেরকম পেয়েছি আমরা লতা কণ্ঠী বা মান্না দে কণ্ঠী বা হেমন্ত কণ্ঠী, সেরকম হয়তো ভবিষ্যতে আশা কণ্ঠীও আমরা বিভিন্ন মঞ্চে পাবো। তাই আবারও প্রণাম জানিয়ে আমরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে প্রতিবারের মতো আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার অনুরোধ রাখলাম। আর যদি আমাদের উপস্থাপনা ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে একটু পাশে থাকবেন। আর একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।